হ্যালো, আমার নাম আসফাক হোসেন। আমি বায়োলজি এডুকেটর। আমি নিটের জন্য বায়োলজি পড়াই। সো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 এনসিইআরটি বায়োলজির খুব দারুণ একটা টপিক, যেটাকে বলি ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব, সেই টপিকটা নিয়ে আলোচনা করব। মানে এটা মেইনলি রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টারের আন্ডারে আছে। তো এটা দারুণ একটা টপিক, কারণ এর আন্ডারে অ্যাসোসিয়েটেড যে টেকনিক্স গুলো রয়েছে সেটা থেকে নিটে কিন্তু প্রচন্ড কোয়েশ্চেন আছে। খুব সহজ সরল বাংলা ভাষায় যেহেতু আলোচনা করব, আই উইল রিকোয়েস্ট সবাই মন দিয়ে একটু শুনে নাও, দেখে নাও, তাহলে তোমাদের এই এক্সামের জন্য সুবিধা হবে। সো প্রথমে দেখে নিই ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব জিনিসটা কি। সো ইনফার্টিলিটি সিম্পলি হলো যখন একটা কাপল সেক্সুয়াল ইন্টারকোর্সে পার্টিসিপেট হচ্ছে আনপ্রোটেক্টেড ভাবে, তারপরেও যদি সেই ভদ্রমহিলা প্রেগনেন্ট না হন, কনসিভ করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে ইনফার্টিলিটি বলে থাকি। হুয়ের মতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডিফাইন করছে যে একটা কাপল যে টানা 1 বছর 12 মাস ধরে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সে পার্টিসিপেট করার পরেও যদি সেই মহিলা প্রেগনেন্সি কনসিভ না করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলে থাকতে পারি। টাইপস অফ ইনফার্টিলিটি বা ইনফার্টিলিটি প্রকারভেদটা একটু দেখি। সো অনেক সময় এরকম হতে পারে না, অনেক মহিলা প্রথমে একটা বাচ্চা কনসিভ করেছেন, একটা সাকসেসফুল বাচ্চা হয়েছে, একটা সন্তান বা সন্ততি যাই হোক একটা রয়েছেন, তারপরে কিন্তু তার সেকেন্ড চাইল্ড আর তিনি কনসিভ করতে পারছেন না। এটা একটা কেস হতে পারে। আরেকটা কেস হতে পারে যে একটা মহিলার ক্ষেত্রে কোনোদিনও সে প্রেগনেন্ট হতে পারেনি। তো দুটো ক্ষেত্র দেখে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। যদি কারো ক্ষেত্রে, যেটা প্রথমটা বললাম, যে প্রথমবার একটা বাচ্চা হয়েছে কিন্তু আর পরে সেকেন্ড চাইল্ড আর কনসিভ করতে পারছেন না, তাহলে সেটাকে আমরা সেকেন্ডারি ইনফার্টিলিটি বলি। আর যদি কেউ কখনোই মানে নেভার গান প্রেগনেন্ট, কখনোই প্রেগনেন্ট হননি, এরকম কোনো মহিলা থাকে, তাহলে সেটাকে আমরা প্রাইমারি ইনফার্টিলিটি বলতে পারি। মানে তিনি কখনোই প্রেগনেন্ট হননি। আচ্ছা, তাহলে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব হয় কেন? কারণ যদি দেখি তো আমরা কয়েকটা বড় লেভেলে কারণ দেখতে পাই। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, তারপরে আমরা ইমিউনোলজিক্যাল কারণ দেখতে পাই, এছাড়াও সাইকোলজিক্যাল কারণ থাকতে পারে। ফিজিওলজিক্যাল কারণে যদি কথা বলি, তাহলে প্রথম যেটা ব্যাপার হচ্ছে যে আমরা জানি ফিমেলের যে তোমার রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকে, সেখানে এভাবে ইউটেরাস যায়, ইউটেরাস থেকে একটা এভাবে দুদিকে যায় কি ফ্যালোপিয়ান টিউব। সেই ফ্যালোপিয়ান টিউব যেটা আলটিমেটলি কি ওভারি থেকে ওভামকে রিসিভ করে, সেই ওভামটা আলটিমেটলি ইনফান্টেবুলাম থেকে আম্পুলা, আম্পুলাতে এসে ইনফান্টেবুলামেরই পার্ট অ্যাম্পুলা, সেখানে গেছে ফার্টিলাইজ হয়। তোমরা পড়ে থাকলে জানবে অবশ্যই। তো যে ফ্যালোপিয়ান টিউব মানে কি, ওটা তো সেই রাস্তা, যে রাস্তাটা ধরে ওভারি থেকে ওভামটা গ্যামেট সেলটা ফিমেলদের মানে রাস্তাটা দিয়ে আসবে। তো ওই ফ্যালোপিয়ান টিউবে যদি কোনো রকম কারণে ব্লকেজ হয়ে যায়, সিস্ট বা যে কোনো কারণে ব্লকেজ হয়, তাহলে এটা একটা কারণ হতে পারে, ফিজিক্যাল কারণ। সেকেন্ডলি, পুরুষের ক্ষেত্রে যে পুরুষের সঙ্গে পুরুষ পার্টনার রয়েছে সেই মহিলার, সেই পুরুষ পার্টনারের স্পার্ম কাউন্ট যদি কম থাকে অত্যন্ত পরিমাণে, সেটা অনেক কারণে হতে পারে। স্পার্ম কাউন্ট কমের পেছনে অনেক রিজন থাকতে পারে। স্পার্ম কাউন্ট কমে গেলে সেখানে একটা হতে পারে। বা মহিলার বডিতে, স্পেশালি মহিলার বডির ক্ষেত্রে কি হয়, যখন মেনস্ট্রুয়াল সাইকেলটা চলে, পুরো সাইকেলটাকে মেনটেন করার জন্য হরমোনরা কিন্তু ওতপ্রোতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই হরমোনসদের যদি ইমব্যালেন্স হয় শরীরের মধ্যে, তাহলে কিন্তু এটা একটা কারণ হতে পারে যে মহিলাটা ওভামটা ঠিকঠাকভাবে হয়তো প্রডিউস হচ্ছে না, বা আরো অন্য কোনো কারণ সৃষ্টি হচ্ছে, যেটা কারণে সেটা ফার্টিলাইজ হতে পারছে না। সেকেন্ডলি আমরা দেখব যে সাইকোলজিক্যাল কারণ। সাইকোলজিক্যালের মধ্যে যদি কোনো স্ট্রেস থাকে বা আর কোনো মেন্টাল ট্রমা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এটা বোথ ফিমেল এবং মেল দুজনের ক্ষেত্রে স্পার্মাটোজেনেসিস মানে স্পার্ম তৈরির প্রসেস এবং ওজেনেসিস বা ওভাম তৈরির প্রসেস, এ দুটোকে ব্যাহত করতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট কারণ হয়ে দাঁড়ায় ইমিউনোলজিক্যাল প্রসেস। মানে যদি ফিমেলের বডির ইমিউনো সিস্টেম নিজেরই ওভাম সেলস বা স্পার্ম সেলসটা আসা মতো সেটাকে ধ্বংস করে ফেলে, তাহলে সেটা একটা কারণ হতে পারে যে ওভাম বা স্পার্ম ধ্বংস হয়ে গেলে তাদের ফার্টিলাইজেশন হবে না, তো আলটিমেটলি কোনো কনসিভ হবে না বা প্রেগনেন্সি আসবে না। এবার ইন্ডিয়াতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এনসিআরটিও কথাটা লেখে, ইন ইন্ডিয়া অফটেন ফিমেলস আর বিং কার্সড। ফিমেলসদেরকে দোষারোপ করা হয় যে এই মহিলার বাচ্চা হচ্ছে না। কিন্তু এটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই ইনফার্টিলিটি ইজ নট এ ওম্যানস প্রবলেম, ইটস এ কাপলস প্রবলেম। ঠিক আছে, অনেক কেসে মেলসদের ক্ষেত্রে আমরা স্ট্যাটিস্টিক্যালি দেখতে পেয়েছি, মেলসদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। মেলসদের স্পার্ম কাউন্ট কম, মেলসদের স্পার্মের মোটিলিটি কম, ডিফারেন্ট ডিফারেন্ট মেলসদের স্পার্মের সেপ স্ট্রাকচার ঠিক নেই, যেগুলোর কারণে কিন্তু হতে পারে যে ফার্টিলাইজেশনটা হচ্ছে না, আর তারা একটা বন্ধ্যাত্ব জীবনযাপন করছে। তো শুধু ওমানটাকে কার্স করে বা মহিলাটার উপরে দোষ দিয়ে এটা একদমই অন্যায় কাজ করা হবে। अच्छा सर, ज्यादा चौधरी बन रहे हैं आप। किसने बताया आपको कि মেলস জিম্মেদার হতে हैं? মহিলাদের জন্যই ইনফার্টিলিটি হয়, মেলসদের কোনো দোষ নেই। তো
তো চলো তাহলে মেলসদের ইনফার্টিলিটির কেসটা একটু আলোচনা করি। মেলসদের ক্ষেত্রে কি করা হয়, সিমেন অ্যানালিসিস করা হয়। তো সিমেন অ্যানালিসিস করার ক্ষেত্রে আমরা মেনলি দেখি সিমেনের কাউন্ট কেমন রয়েছে, তারপর সে সিমেনের মরফোলজি দেখা হয়, মানে স্পার্মসের মরফোলজি দেখা হয়, এবং সেই স্পার্মসের মেনলি আমরা স্পিড দেখি, মোটিলিটি দেখি। তো এনসিআরটি কথাটা মেনশন করা খুব ভালো করে তোমরা লক্ষ্য করবে যে আমরা একবার ইজাকুলেশন করার সময়, একবার বীর্যপাত করার সময় সেখানে মোটামুটি 200 থেকে 300 মিলিয়ন শুক্রাণু থাকে। and out of this 200 to 300 million of sperms আমাদেরকে মিনিমাম 60% স্পার্ম এমন হতে হবে যাদের ঠিকঠাক শেপ অ্যান্ড স্ট্রাকচার থাকতে হবে, হেড, নেক, টেল ঠিকঠাক ভাবে থাকতে হবে, এবং তার মধ্যে 40% এর ভিগারাস, অত্যন্ত দ্রুত মোটিলিটি থাকতে হবে, যারা যেন ছুটে রাস করে যেতে পারে ওভাবের দিকে। 60% should have minimum shape and size and 40% should have minimum आपका vigorous motility। এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া। এই সিমেন অ্যানালিসিসে যদি একটু গন্ডগোল পাওয়া যায়, স্পার্ম কাউন্ট কমে গেছে বা শেপ ঠিক নেই বা মোটিলিটি ঠিক নেই, তাহলে কিন্তু এখানে কমপ্লিটলি মেল ফ্যাক্টরটা কাজ করবে, মেলসরাই জিম্মেদার হবে, কারণ স্পার্মের কাছে ক্ষমতা হারিয়ে গেছে সে ওভামটাকে ফার্টিলাইজ করার। এটা একটা বড় রিজন এই বন্ধাত্বের পেছনে। একটা লাইফস্টাইল ফ্যাক্টর বলবো যেটা বোথ মেল এবং ফিমেল বোথ দুটো কেসে কমন, সেটা হচ্ছে স্মোকিং। স্মোকিং করলে কিন্তু একটা মেলসদের ক্ষেত্রে তার স্পার্ম কাউন্ট কমে, স্পার্মের মোটিলিটি কমে। তো একটা বড় কারণ যে মেলস ফ্যাক্টরটা কাজ করে যাদের কারণে ইনফার্টিলিটি হচ্ছে, এবং ফিমেলসদের ক্ষেত্রেও এর সমানভাবে খুব বাজে এফেক্ট পড়ে। ফিমেলস যদি একটা প্রেগনেন্ট ফিমেলসও থাকে আর যদি ওই স্মোকিং শুরু করে, তাহলে সেখানে হাইলি চান্সেস রয়েছে যে তার অ্যাবর্শন হয়ে যেতে পারে। ইভেন যদি কোনো কাপল যে অলরেডি ইনফার্টাইল কাপল, তারা যদি কোনো ট্রিটমেন্ট নেয় ডাক্তারের কাছে, আর তখন ট্রিটমেন্ট নেওয়াকালীন যদি ওরা স্মোকিং কন্টিনিউ রাখে, তাহলে দ্যার ইজ এ ম্যাক্সিমাম চান্স কি ওরা ফার্টিলিটি অ্যাচিভ করতে পারবে না। সো স্মোকিং কুইট করতে হবে, অ্যাভয়েড করতে হবে। এই বন্ধাত্বের পেছনে আরো হাজারটা কারণ থাকতে পারে, আমরা বেশি ডিপে যাচ্ছি না, এনসিআরটি স্পেসিফিক থাকার চেষ্টা করছি। কিন্তু এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আছে এনসিআরটিতে, সেটা হচ্ছে এআরটি, মানে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। কি জিনিসটা, কি কখন ইউজ হবে সেটা আমরা দেখব। সো যখন একটা পেশেন্ট রিয়েলাইজ করলো তাদের বাচ্চা হচ্ছে না, এবার যদি ওরা কোনো মেডিকেশন শুরুও করে, মেডিকেশন শুরু করার পরে যদি মেডিকেশন ট্রিটমেন্টসও ফেল করে, তার ফলেও যদি সেই মহিলাটা কনসিভ করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা এআরটিকে রিকমেন্ড করা হয়, এআরটি ইউজ করি। তো অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিস এর আন্ডারে বেশ কতগুলো মেথডস রয়েছে, যেগুলো মেথডস ফলো করে একটা মা যে কখনো বাচ্চার স্বাদ পায়নি, সে বাচ্চার স্বাদটা পেতে পারে। তো এই এআরটি আন্ডারে যেটা সব থেকে ফেমাস অ্যান্ড বেশি ইউজ হওয়া টেকনিক, সেটা হচ্ছে টেস্ট টিউব বেবি। আপনার নাম অবশ্যই শুনে থাকবেন। তো চলেন দেখি টেস্ট টিউব বেবিতে এক্স্যাক্টলি কি হয়। টেস্ট টিউব বেবির ক্ষেত্রে আমাকে জেনে নিতে হবে, এখানে কিন্তু যে মহিলা, তার ওভাম সেল যদি প্রডিউস না হয়, তাহলে সেই ওভামটাকে কালেক্ট করা হয়, হতে পারে মাদার বা হতে পারে ডোনারের কাছ থেকে। আর পুরুষদের ক্ষেত্রে স্পার্মটাকে কালেক্ট করে নেওয়া হয়, হতে পারে যদি বাবা স্পার্ম ভালো প্রডিউস করতে পারেন তাহলে বাবার কাছ থেকে, আর যদি না পারেন বাবা তাহলে কোনো ডোনারের কাছ থেকে। তো এই ওভাম এবং স্পার্মটাকে বাইরে ল্যাবরেটরির মধ্যে ফার্টিলাইজ করানো হয়, দুটো কোষকে একসঙ্গে ফার্টিলাইজ করানো হয়। ফার্টিলাইজ করানোর ফলে, তো এটা কোথায় করলাম ফার্টিলাইজেশনটা, বাইরে, মানে এটা হচ্ছে ইনভিট্রো, ইনভিট্রো টেকনিক। তো এই বাইরে ফার্টিলাইজ করানোর পরে কি হবে, যখনই জাইগোটটা তৈরি হলো, সেই জাইগোটটা সেল ডিভিশন শুরু হবে, সেল ডিভিশন শুরু হলে আস্তে আস্তে সেগুলো নতুন সেল তৈরি করবে, তখন সেগুলোকে আমরা ব্লাস্টোমিয়ার্স বলি। তো 8 ব্লাস্টোমিয়ার যখন হয়ে গেল, 8 ব্লাস্টোমিয়ার্স, এই 8 ব্লাস্টোমিয়ার্স অবধি যদি এই যেটা এবার তৈরি হলো 8 ব্লাস্টোমিয়ার্সটার মরুলাটা, এটাকে যদি এবার আমরা প্লেস করি, তাহলে আমরা প্লেস করবো কোথায়, ফ্যালোপিয়ান টিউবে। মানে আপ টু 8 সেলস যদি হয়, তাহলে সেটাকে আমরা প্লেস করব ফ্যালোপিয়ান টিউবে। তো ফ্যালোপিয়ান টিউবে যখন প্লেস করি, তখন এটাকে আমরা সিম্পলি বলি ZIFT, জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার, ZIFT। বুঝতে পেরেছো? আপ টু 8 সেল যদি হয়। কিন্তু যদি কোষটাকে আমরা ল্যাবরেটরির মধ্যে আরো বেশি ডিভাইড করাচ্ছি, 8 সেলস ছাড়িয়ে গেছে, 8 সেলসের বেশি হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে যখন বড় হয়ে গেছে সেলটা, বেশি সংখ্যায় কোষ হয়ে গেছে, তখন এটাকে আমরা ফ্যালোপিয়ান টিউবে রাখি না, ওটাকে আমরা ডিরেক্টলি ইউটেরাসে রেখে দিই। ডিরেক্টলি ওই জাইগোটটাকে নিয়ে গিয়ে আমরা ইউটেরাসে ইমপ্লান্ট করে দিই। তো এটাকে বলা হয় তখন ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার বা আইইউটি। মাথায় রাখতে হবে ZIFT মানে আমরা আপ টু 8 সেলকে ম্যাক্সিমাম নিচ্ছি, যেটাকে আমরা ফ্যালোপিয়ান টিউবে প্লেস করি। যখন আইইউটি হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ট্রান্সফার, তখন আমরা ডিরেক্টলি ইউটেরাসে রাখছি। তো এটা হচ্ছে আমাদের টেস্ট টিউব বেবি প্রোগ্রাম। এছাড়া বাকি প্রোগ্রামগুলো কি রয়েছে একবার আলোচনা করি। সো আমাদের নেক্সট অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি হচ্ছে এআই।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? না। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। এটা কখন করা হয়? যদি কোনো পুরুষের স্পার্ম কাউন্ট বা মোটিলিটি কম থাকে বা পুরুষের ইরেকটাইল ডিসফাংশন থাকার কারণে তার পেনিসটা ঠিকঠাকভাবে ইজাকুলেট করতে পারছে না ভিজাইনা, সেই ক্ষেত্রে কি হয়, আমরা পুরুষের মাইক্রো ইনজেকশনের থ্রুতে পুরুষের স্পার্ম সেলটাকে কালেক্ট করি, সেই স্পার্ম সেলটাকে নিয়ে ডিরেক্টলি মহিলার ভিজাইনাতে কিংবা ইউটেরাসে পুশ করে দেওয়া হয়। তো এটা যখন করা হয় তখন এটাকে আমরা বলে থাকি এআই বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। এটা একটা ভালো টেকনিক ফার্টিলাইজ করার জন্য। এক্ষেত্রে কিন্তু মহিলা সুস্থ রয়েছে, যখন আমরা জেনে গেছি ফলটা পুরুষের দিক থেকে, তখন কিন্তু আমরা এটা মেনলি করে থাকি। এবার যদি আমরা জেনে ফেলি যে মহিলাটার ক্ষেত্রে প্রবলেম রয়েছে, মহিলাটার ক্ষেত্রে কোনো কারণে ওভামটা প্রডিউস হতে পারছে না, তাহলে কি করব? তাহলে সেই মহিলা যদি ডিসাইড করেন তাহলে কোনো ডোনারের কাছ থেকে একটা ওভাম নেওয়া হবে। সেই ডোনারের কাছ থেকে ওভামটা নিয়ে সেটাকে সেই পার্টিকুলার পেশেন্ট মহিলার ফ্যালোপিয়ান টিউবে রেখে দেওয়া হবে। এবার সে তার পার্টনারের সঙ্গে যখন সেক্সুয়াল ইন্টারকোর্সে জড়াবে তখন পার্টনারের সিমেন থেকে স্পার্মটা গিয়ে সে পার্টিকুলার ফ্যালোপিয়ান টিউবে অপেক্ষারত সেই ওভাম সেলটাকে ফার্টিলাইজ করবে। তো এই যে প্রসেসটা আমি বললাম যে মহিলা যদি ওভাম প্রডিউস করতে না পারেন, আমি কোনো ডোনারের কাছ থেকে ওভাম নিয়ে সেটাকে মহিলার ফ্যালোপিয়ান টিউবে প্লেস করি, তাহলে এটাকে বলা হয় জিআইএফটি, গিফট। ঠিক আছে, মানে এটার ফুল ফর্ম হচ্ছে গ্যামিট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার। গ্যামিট মানে একটা গ্যামিট সেল একটা ওভাম নিচ্ছি আর ওটাকে আমরা ফ্যালোপিয়ানের মধ্যে প্লেস করছি বলে এটা নাম হচ্ছে গ্যামিট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার। ঠিক আছে, খুব সিম্পল। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের কাছে যেটা টেকনিক রয়েছে সেটা হচ্ছে আইসিএসআই, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এটা হচ্ছে মোস্ট অ্যাডভান্স টেকনিক আর এটা মেনলি সিভিয়ার মেল ইনফার্টিলিটির ক্ষেত্রে এটাকে ইউজ করা হয়। যখন কোনো পুরুষ একদমই কোনো রকম ভাবে স্পার্ম ঠিকঠাক ভাবে প্রডিউস করতে পারছে না বা তার মোটিলিটি নেই, কাউন্ট কম আছে, সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করি। আর এটা খুব অ্যাডভান্স, একটু কস্টলি অ্যাফেয়ার হয়ে যায়। তো আইসিএসআই করা হয় কি দেখো, আইসিএসআই আমরা ল্যাবরেটরির মধ্যে ওভাম নেওয়া হয়, মহিলার ওভাম নেওয়া হয়, সে মহিলার ওভামটাকে নিয়ে সে পুরুষের স্পার্মটাকে ল্যাবরেটরির মধ্যে ফার্টিলাইজ করানো হয়। ল্যাবরেটরির মধ্যে ফার্টিলাইজ করানো হলো, ল্যাবরেটরির মধ্যে মানে ডিরেক্টলি স্পার্মটাকে নিয়ে ডিরেক্টলি ওর মধ্যে এত মোটিলিটির অভাব যে ডিরেক্টলি আমরা স্পার্মটাকে ওভামের মধ্যে ইনজেক্ট করি। ইনজেক্ট করার পরে সেটাকে ল্যাবে ফার্টিলাইজ করানো হয়। ল্যাবে ফার্টিলাইজ করার পরে যেরকম আমরা আইভিএফ এ দেখলাম যে আপ টু 8 সেল যদি অবধি হয়, আপ টু 8 সেল হলে সেটাকে আমরা কি করব, জেডআইএফটি করব। আর যদি 8 সেলের বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে আইইউটি করবো, ইন্ট্রা ইউটারাইন ট্রান্সফার, মানে হতে পারে ফ্যালোপিয়ান টিউব বা হতে পারে ইউটারাস, আমরা সেটাকে ইমপ্লান্ট করব। আর এইভাবে সেই কাপলটা নিজের ফার্দার যেটা বাচ্চা আছে সে বাচ্চাটা সেখান থেকে পেতে পারে। এবার এই এআরটির কিছু লিমিটেশনস রয়েছে, আমরা একবার দেখে নেব এআরটির লিমিটেশনস গুলো কি। প্রথমত এই এআরটি করার জন্য যে প্রফেশনালরা লাগবে তাদের খুব অভাব। তো হাইলি স্কিল প্রফেশনালসের প্রয়োজন হয়, এই কারণে ব্যাপারগুলো একটু কস্ট এফেক্টিভ হয়ে যায়। এছাড়াও যে মেশিনারি গুলো ইকুইপমেন্ট গুলো ইউজ হয় সেটা কিন্তু হাইলি অ্যাডভান্স, আর প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট অনেক বেশি অ্যাডভান্স হওয়ার কারণে ওভারঅল প্রসিডিওর গুলো অনেক বেশি কস্টলি হয়ে যায়। অ্যান্ড থার্ড মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সোশ্যাল এবং রিলিজিয়াস যে ভিউটা রয়েছে সামাজিকভাবে। তো এটা জিনিসকে অনেকে মানে ব্যাপারটা আলাদাভাবে দেখতে পারে, মানুষ অতটা এখন এই জিনিসটাকে পুরোপুরি মেনে নিতে পারে না। তো যেহেতু এই পুরোপুরি এআরটি এই প্রসেসগুলো এত বেশি কস্টলি, সেই কারণে সব থেকে ভালো অপশন হচ্ছে প্যারেন্টহুডের, বাবা মা হওয়ার সব থেকে ভালো অপশন হচ্ছে অ্যাডপশন করা। কারণ ইন্ডিয়াতে এত বেশি অনাথ বাচ্চা, এত বেশি অরফ্যান চাইল্ড, যে অ্যাডপশনের প্রপার লিগাল রুলস রয়েছে ইন্ডিয়াতে, রুলস ফলো করে যদি একটা বাচ্চা অ্যাডপ্ট করা হয় তো সেটা সব থেকে বেস্ট হবে হিউম্যান কাইন্ডের জন্য এটা করা। সো আশা করি তোমরা টপিকটা বুঝতে পেরেছো, যেটা জিপ্ট যা যা আলোচনা করলাম, আইসিএসআই, এখান থেকে নিটে খুব কোশ্চেন আছে। আর এই টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক ছিল। বুঝতে পারলে ভালো লাগলে কমেন্টে জানাও, লাইক করো, আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করো। আই উইল ক্লিয়ার ইউর ডাউট। থ্যাংক ইউ।